রাত প্রায় 11টা বেজে গেছে। আলবির ঘুম আসছে না এখনো। শোয়া থেকে উঠে বসে, হাতের ফোনটা পাশে রেখে বেড থেকে নেমে দাঁড়ায়। এগিয়ে গিয়ে আলমারির সামনে দাঁড়ায়। আলমারি খুলে ভেতর থেকে সিগারেটের প্যাকেট বের করে। দুটো সিগারেট আর লাইটারটা হাতে নিয়ে ব্যালকনির দিকে আগায় নিঃশব্দে। কয়েক কদম এগিয়ে গিয়ে দাঁড়িয়ে যায়। ঘুরে দাঁড়িয়ে রুমের ডোর খুলে রুম থেকে বেরিয়ে আসে। লাইটার আর সিগারেট দুটো প্যান্টের পকেটে ভরে নেয়। যদি কেউ সামনে চলে আসে, বলা তো যায় না। সিঁড়ি বেয়ে ছাদে উঠতে উঠতে ভাবে, ও ড্রয়িং রুম থেকে চলে আসার পর কী কথা হয়েছে সকলের মধ্যে, সকলের রিয়াকশন কেমন ছিল, বিশেষ করে মায়ার। সবাই নিশ্চয়ই অনেক বেশি অবাক হয়েছে, সাথে শকড। সকালে একই বিষয়টা নিয়ে সবাই ওকে হাজারটা প্রশ্ন করবে। হঠাৎ মত পরিবর্তন করার কারণ জানতে চাইবে। তখন এতগুলো প্রশ্নের সম্মুখীন যেন না হতে হয়, তাই দ্রুত নিজের রুম এসে ডোর লক করে দিয়েছিল। ভেবেছিল কেউ এসে হয়তো ওকে ডাকবে, কিন্তু আশ্চর্যের বিষয়, কেউ ওকে ডাকেনি। আর না ওর রুমের ডোর নক করেছে। সবাইকে স্বাভাবিকভাবে নিয়েছে, নাকি অন্য কোনো কারণে চুপ করে রয়েছে। ছাদের কাছাকাছি আসতেই পকেট থেকে সিগারেট বের করে ধরাতে ধরাতে ছাদে উঠে আসে। তখনই ওর কানে ভেসে আসে কোনো এক মেয়ের গলার বিষাদ মিশ্রিত গান। না জানি কোন অপরাধে দিলে এমন জীবন, আমারে পুরাইতে তোমার এত আয়োজন, আমারে ডুবাইতে তোমার এত আয়োজন, ও আমারে ডুবাইতে তোমার এত আয়োজন, সুখে থাকার স্বপ্ন দিলা, সুখ তো দিলা না, কত সুখে আছি বেঁচে, খবর নিলা না রে বিধি, খবর নিলা না। আলবি মনোযোগ দিয়ে শুনে গানটা। কণ্ঠস্বর পরিচিত, এটা মায়ের গলার স্বর। মায়া এত রাতে ছাদে কি করছে, আবার এভাবে গলা ছেড়ে গান গাইছে। অন্ধকার রাতে ছাদে টিমটিমের আলোর একটা লাইট জ্বলছে। সেদিক থেকে গলার স্বর ভেসে আসলো। সেদিকে তাকিয়ে আছে আলবি। ছাদের কর্নিশে রেলিং ধরে উল্টো ঘুরে দাঁড়িয়ে আছে মায়া। আলবি মায়ার দিকে এগিয়ে না গিয়ে একটু দূরে দাঁড়িয়ে সিগারেট খেতে শুরু করে। কলেজে ভর্তি হওয়ার পর বন্ধুদের পাল্লায় পড়ে সিগারেট খেতে শুরু করেছিল। এই অভ্যাস এখনও রয়ে গেছে। কিছুতেই খাওয়া বন্ধ করতে পারে না, তবে আগের চেয়ে অনেক কমিয়ে ফেলছে খাওয়া। অন্ধকার আকাশপানে হাত বাড়ায় মায়া। যোজন যোজন দূর থেকে যেন ছুঁতে চায় ওই তারাগুলোকে। ছুঁতে পারে না তারাগুলো, হাত গুটিয়ে নেয়। আকাশপানে তাকিয়ে ধীর মলিন স্বরে বিড়বিড় করে বলে, আল্লাহ, আমার সাথে এমন কেন করছো তুমি? আমি কি বিশাল কোনো পাপ করে ফেলছি? তুমি এত কষ্ট কেন দাও আমাকে? একটু থেমে লম্বা শ্বাস টেনে নেয়। তুমি কেন ফিরে এলে? দূরে ছিলে সেটাই তো ভালো ছিল। স্বপ্নে তোমার সাথে সংসার করতাম, কল্পনায় তোমাকে দেখতাম, ভাবতাম সেটাই আমার জন্য ভালো ছিল। আমাকে এক আকাশ সম যন্ত্রণা দেওয়ার জন্য কেন ফিরে এলে? আর কত পোড়াবে আমাকে? দূরেই থাকতে, কোনোদিন সামনে না আসতে, তোমার অপেক্ষাতে না হয় এক জীবন পার করে দিতাম। তুমি ফিরে এলে আমার সাথে সংসার করার জন্য না, তালাক দেওয়ার জন্য। কি মনে করে আবার বলছো তালাক দেবে না? এই কষ্ট দেওয়ার কি শেষ হয়নি? আরও যন্ত্রণা দেওয়া বাকি রয়ে গেছে? রাগ কমেনি তোমার? তিলে তিলে কষ্ট যন্ত্রণা দেওয়ার চেয়ে একেবারে মেরে ফেললেই তো পারো তোমরা সবাই। আর কত সহ্য করব আমি? সব দোষ কি শুধু আমারই? কারো কোনো দোষ নেই? তোমার কি দোষ ছিল না? সব সময় আমরা মেয়েরাই কেন সাফার করব? এ সমাজ সব সময় কেন মেয়েদের দোষ দেখে? তুমি জানো কি, আমার সহপাঠীরা বাদেও কলেজের শিক্ষক পর্যন্ত আমাকে নিয়ে মজা নিত, আমাকে কথা শোনাতো। 9 বছর বয়স থেকে আমি কি কি সহ্য করেছি তা তোমার আর এই পরিবারের ধারণার বাইরে। আমি আর সহ্য করতে পারছি না এসব, সহ্য করতে পারবো না আর। হাঁপিয়ে গেছি এখন।
তোমার উদ্দেশ্য কি? তুমি কি চাও জানি না। তুমি তখন ড্রয়িং রুমে যা বললে তা কেন বলছো তাও বুঝতে পারছি না। ক্লিয়ার করে বলনি কিছু। আমি এখন মুক্তি চাই এসব থেকে। বিশেষ করে তোমার কাছ থেকে মুক্তি চাই। আমি চাই না তোমার বউ হয়ে থাকতে। আমাকে মুক্তি দিয়ে দাও তুমি। কথাগুলো বলতে বলতে দু চোখ বেয়ে গড়িয়ে পড়ে পানি। সব কিছু এখন অসহ্য লাগে। শুয়ে থেকেও ঘুম আসছিল না। রুমে থাকতে দম বন্ধ হয়ে আসছিল। তাই ছাদে উঠে এসেছে। রাতে এই বাড়ির কেউ ছাদে আসে না। মায়া মাঝে মধ্যে রাতে এসে ছাদে বসে থাকে। দূর আকাশপানে তাকিয়ে অর্ধেক রাত পার করে দেয়। গলা ছেড়ে গান গায়, ফোনে গান শোনে, একা একা কথা বলে। ওই সব ওর নিত্যদিনের সঙ্গী। বিড়বিড় করে আবার বলে, মুক্তি চাই আমি। বিয়ের সংসার শখ মিটে গেছে আমার। একটা রাত ভালোভাবে ঘুমাতে চাই। একটা দিন চোখের পানি না ফেলে বাঁচতে চাই। আমাকে কষ্ট যন্ত্রণা দেওয়ার কথা ভেবে সময় নষ্ট না করে পছন্দ মতো মেয়ে খুঁজে বিয়ে করে নিজের জীবন গুছিয়ে নিলেই তো পারো। এত রাতে ছাদে দাঁড়িয়ে বিড়বিড়ে কি বলছো? হঠাৎ পুরুষিলিয়া গম্ভীর গলার স্বর শুনে ভয়ে চমকে ওঠে মায়া। তড়িৎ গতিতে পেছন ফিরে তাকায়। ওর সামনে দাঁড়িয়ে আছে লম্বা চওড়া বলিষ্ঠ গড়নের একজন পুরুষ মানুষ। মায়া কাপা গলায় বলে, কে? আমি। মায়া বুঝতে পারি এটা আলভি। আলভি এত রাতে ছাদে কেন এসেছে? মায়া দ্রুত আলভির সামনে থেকে সরে যায়। দ্রুত পায়ে এগিয়ে যায় সিঁড়ির দিকে। পেছন পেছন আলভি এগিয়ে যেতে যেতে বলে, মায়া দাঁড়াও, তোমার সাথে এক কথা আছে আমার। আমার কথা শোনো, দাঁড়াও। মায়া দৌড়ে সিঁড়ি বেয়ে নেমে যায়। আলবি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে মায়ার পালিয়ে যাওয়া। ওর কথাগুলো তো শুনে যাবে নাকি? সিগারেট খাওয়া শেষ হচ্ছিল না, তাই দূরে দাঁড়িয়েছিল এতক্ষণ। কথা বলার জন্য এগিয়ে আসতেই পালিয়ে গেল। মায়া সোজা রুমে এসে ডোর লক করে দেয় ভেতর থেকে। ফ্লোরে বসে জোরে জোরে শ্বাস নিতে শুরু করে। ওর পুরো শরীর থরথর করে কাঁপছে। একে তো হঠাৎ কথা বলার ভয় পেয়ে গেছে, তার উপর এটা আলভি। নিজের হাত পায়ের দিকে তাকায়, অস্বাভাবিকভাবে কাঁপছে হাত দুটো। পানি খাওয়া প্রয়োজন। দৌড়ে এসে এখন দাঁড়ানোর শক্তিও পাচ্ছে না। হামাগুড়ি দিয়ে পানির কাছে এগিয়ে যায়। কাঁপতে থাকে হাতের পানির গ্লাস শক্ত করে চেপে ধরে পানি খায় পুরোটা। গ্লাস বেডের উপর রেখে বেডের সাথে হেলান দিয়ে বসে। আলভির সামনে আসলেই এমন কেন হয়? আলবি হেঁটে এগিয়ে গিয়ে রেলিংয়ের উপর বসে। দ্বিতীয় সিগারেটটা ধরায়। মায়ার গলার স্বর শুনেই বুঝতে পেরেছিল হঠাৎ কথা বলায় মায়া ভয় পেয়ে গেছে। এভাবে হঠাৎ কথা বলা উচিত হয়নি, কিন্তু বিড়বিড় করে কে বলছিল? সিগারেটের বিষাক্ত ধোঁয়া খোলা আকাশের দিকে উড়িয়ে দেয়। মায়ার সাথে কথা বলতে হবে। ডাইনিং টেবিলে আর সোফার মায়ার চোখ মুখের দিকে খেয়াল করছিল। মায়ার চোখে মুখে স্পষ্ট রাগ দেখা যাচ্ছিল। মায়া ওর উপর রেগে আছে হয়তো, আর রেগে থাকাটাই স্বাভাবিক। সিগারেট শেষ করে রেলিংয়ের উপর থেকে নেমে দাঁড়ায়। দু হাত পকেটে গুজে সিঁড়ির দিকে এগিয়ে যায় আস্তে আস্তে, শীষ বাজাতে বাজাতে। করিডোরে আসতেই ওর সামনে পড়ে আলতাফ মাহমুদ। ওনাকে দেখে আলভির পা দুটো থেমে যায়। আলতাফ মাহমুদের পা দুটো থেমে গেছে। অবাক হয়ে বলেন, তুমি এখনো ঘুমাওনি? ওদিকে কোথায় গিয়েছিলে? আলভি কথা বলে না। সিগারেট খেয়েছে একটু আগেই। এখন কথা বলেই আলতাফ মাহমুদ বুঝতে পেরে যাবেন। ছাদে গিয়েছিলে নাকি? আলভি মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। আজকে ঘুম পাইনি? তখন তো কাউকে কিছু বলতে না দিয়েই রুমে এসে ডোর লক করে দিলে। এখন না ঘুমিয়ে ছাদে কী করতে গিয়েছিলে? আলভি এবারও চুপ করে রইল। এভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে বিরক্তির কপাল ভুরু কুঁচকে যায় আলতাফ মাহমুদের। এই ছেলেটা কেন এমন হয়েছে? কিছু জিজ্ঞেস করলে উত্তর দেয় না। কেউ কিছু জিজ্ঞেস করবে বলে আগেই কেটে পড়ে সেখান থেকে। এই ছেলে নিজেকে কি মনে করে? আমেরিকার প্রেসিডেন্ট? চলন বলন দেখলে তাই মনে হয়। কথা বলছো না কেন? মুখে কুলুপ এঁটেছো? কথা আছে তোমার সাথে, নিচে চলো। আলভি ওর বাবাকে ক্রস করে নিজের রুমের দিকে এগিয়ে যায়। তারপর বলে, তোমাদের সকলে যত কথা আছে, প্রশ্ন আছে, সেসব আগামীকাল সকাল থেকে রাত পর্যন্ত শুনবো আর উত্তর দেব। এখন অনেক রাত হয়েছে, গিয়ে ঘুমিয়ে পড়ো। আমি এখনই কথা বলতে চাই। সকালে বলে নিজের রুমে ঢুকে যায়। ডোর লক করে ফোঁস করে শ্বাস ছাড়ে। ভাগ্য ভালো, গন্ধ পায়নি। ওয়াশরুমে প্রবেশ করে ফ্রেশ হয়ে কুলি করে রুমে এসে শুয়ে পড়ে।
পরের দিন ডোর অন্ধকার অন্ধকার থাকতে থাকতেই ঘুম থেকে ওঠে আলবি। ফ্রেশ হয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় জগিং করার জন্য। জগিং করে 6টার সময় বাড়িতে ফিরে আসে। ড্রয়িং রুমে এসে দেখে ওর বাবা আর শ্বশুর সোফায় বসে কিছু একটা নিয়ে কথা বলছে। আলবিকে দেখে আলতাফ মাহমুদ সোফায় বসতে বলে। শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে আসে। ঘামে শরীর ভিজে গেছে। না, আগে কথা বলবে তারপর ফ্রেশ হতে যাবে। জাস্ট 10 মিনিট লাগবে ফ্রেশ হতে। যাবো আর আসবো। তোমরা দুজন নিজেদের কথা শেষ করো ততক্ষণে। বাবাকে কিছু বলার সুযোগ না দিয়েই সিঁড়ি দিকে এগিয়ে যায় আলবি। ফ্রেশ হয়ে 15 মিনিট পর রুম থেকে বেরিয়ে আসে আলবি। ড্রয়িং রুমে এসে দেখে বাড়ির সবাই উপস্থিত হয়ে গেছে। শুধু মায়া আর মান্তাসা নেই। আলবি সিঙ্গেল সোফায় বসে। আলতাফ মাহমুদ বলেন, কি চাইছো তুমি? কি? গতকাল রাতে কি বলে ক্লিয়ার করে বলো। বলছি আমি মায়াকে তালাক দেব না। দেবে না সেটা তো বুঝতে পেরেছি, কেন দেবে না সেটা খোলসা করো। সম্পর্কটা তো এভাবে ঝুলিয়ে রাখার কোনো মানে হয় না। হয় সংসার করো, নয়তো মুক্তি দিয়ে দাও। আমি মায়ের সাথে সংসার করব। রাতে আলবির কথা শুনে সবাই যতটা না অবাক হয়েছিল, এখন যেন তার চেয়ে কয়েক গুণ বেশি অবাক হয়েছে। রাতে আলতাফ মাহমুদ বলেছিলেন আলবি তালাক দিলে মায়াকে অন্য জায়গায় বিয়ে দেবেন। ছেলে আগে দেখেই রেখেছে, মানে সব কিছু আগেই পরিকল্পনা করে রেখেছিলেন। এখন শুধু দুজনের তালাক হওয়া বাকি। আলবি মায়াকে এখন তালাক দেবে না, সংসারও করবে না, অন্য কোথাও বিয়েও হতে দেবে না। সারা জীবন এভাবে ঝুলিয়ে রাখবে। সবাই ভেবেছিল আলবি সব কিছু জেনে নিজে রাগ করে জেদের কারণে অমন কথা বলছে, কিন্তু এখন তো দেখছি অন্য কিছুই। নাহার বেগম বলেন, কি বললি তুই, আবার বল। বলছি আমি মায়াকে তালাক দেব না, ওর সাথেই সংসার করব, বাকি জীবনটা কাটাবো। নাহার বেগমের কুঁচকে যাওয়া গাল দুটো ফুলে ওঠে। ওষ্ঠদ্বয় প্রসারিত হয়, চোখে মুখে হাসি ফুটে উঠেছে। ঐশী রহমানের চোখে মুখেও খুশির ঝিলিক দেখা যায়। মেহবুবার মেহেরের চোখে মুখেও একই রকমের হাসি। তার মেয়ের এলোমের জীবনটা এবার বোধহয় গুছিয়ে উঠবে। মাহির বলে, তুমি তো মায়াকে তালাক দেওয়ার জন্য দেশে এসেছিলে, তাহলে এখন তালাক না দিয়ে সংসার করতে চাইছো কেন? কিছু প্ল্যান করছিস তো? মাহির কথা শুনে সবাই ওর দিকে তাকায়। আলবির বড় ভাইয়ের দিকে তাকিয়ে বলে, এসব কি বলছো ভাইয়া? কিসের প্ল্যান করব? মানুষের মন পরিবর্তন হতে কতক্ষণ? আলতাফ মাহমুদ বলেন, তোমার মন পরিবর্তন হলো কেন হঠাৎ? আগে তো খুব হমিদম্বি করছিলে, এখন তাহলে এমন সিদ্ধান্ত কেন? তোমার কথাবার্তা আমার কাছে স্বাভাবিক লাগছে না। নিশ্চয়ই কোনো গড়বড় আছে। তুমি কি চাইছো? তোমার মনে কি চলছে ক্লিয়ার করে বলো। আমার মনে একটা ভাবনাই চলছে, বিয়ে করেছি, এখন সংসার করব। তারপর তোমাদের 10-12টা নাতি নাতনি উপহার দেব। ব্যাস, তাছাড়া আর কিছুই না। সকলের চোখ যেন কোটর থেকে বেরিয়ে আসবে। চোখ দুটো বড় বড় করে আলবির দিকে তাকিয়ে আছে সবাই। আলবি বলছে এসব কথা, এই ছেলের শরীরে জিন বা ভূতে ভর করেছে তো। জিন বা ভূত এসব কথা বলছে নিশ্চয়ই, না হলে তো এসব কথা ওর মুখ দিয়ে বের হওয়ার কথা নয়। হঠাৎ করে এই ছেলের হয়েছে কি? সত্যি সত্যি তুমি মায়ের সাথে সংসার করতে চাইছো? হ্যাঁ, কিন্তু মায়া করতে চায় না। আলতাফ মাহমুদের এমন কথায় সবাই অবাক হয়ে যায়। আলবি কপাল ভুরুকুচকে বলে, কেন? জানি না আমি। মায়া বলছে তোমার সাথে সংসার করবে না, আজকে তালাক দিয়ে দিতে বলেছে। মিথ্যে বলছো তুমি? একটাও মিথ্যে বলছি না, সকলের সামনে তো বলেছিল। আমি ওকে বোঝাতে গিয়েছিলাম, ও সোজা সাপটা না করে দিয়েছে। তোমার সাথে কিছুতেই সংসার করবে না। আমি বিশ্বাস করি না। তুমি বিশ্বাস করো বা না করো, তাতে আমার কিছু যায় আসে না। তুমি মায়াকে তালাক দিয়ে দাও, আমি ওকে অন্য জায়গায় বিয়ে দেব। এভাবে তো ওর জীবনটা নষ্ট হতে দিতে পারি না। মায়াকে ডাকো এখানে। কেন? ও আমার সামনে নিজের মুখে বলবে, তবেই আমি বিশ্বাস করব। মাহির, যা মায়াকে ডেকে নিয়ে আয়। মায়ের ছোপা ছেড়ে মায়ের রুমের দিকে এগিয়ে যায়। কয়েক মিনিট পরে মায়া নিচে নেমে আসে, মাথা নিচু করে দাঁড়ায় সকলের সামনে। আলবি মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে। গত দুদিনের তুলনায় আজকে মায়ার চোখ মুখ ফোলা ফোলা দেখাচ্ছে। মুখের রং কিছুটা ফ্যাকাশে হয়ে গেছে, চুলগুলো বোধহয় এলোমেলো হয়ে আছে। ওড়না দিয়ে ঢেকে রাখার কারণে সেভাবে বোঝা যাচ্ছে না, তবে কপালের দিকে এলোমেলো হয়ে বেরিয়ে আছে।
অল্প কিছু চুল। মায়ার এমন মলিন চেহারা দেখে আলবির ভীষণ মায়া হয়। মেয়েটাকে অনেক কষ্ট দিয়েছি এতগুলো বছর ধরে। আহনাফ মাহমুদ মেয়ের দিকে তাকিয়ে বলেন, আলবি তোর সাথে সংসার করতে চাইছে, আমরাও সেটাই চাই। আমরা চাইলে তো হবে না, তোরও চাইতে হবে। এখন তুই কি চাইছিস? তোর উপর কোনো কিছুর আর জোর করে চাপানো হবে না। তুই যা বলবি তাই হবে। আমি মুক্তি চাই এই সম্পর্ক থেকে। নিচের দিকে দৃষ্টি স্থির রেখে কাট কাট গলায় বলে কথাগুলো। ভেবে দেখ, অনেক ভেবেছি আর ভাবতে চাইছি না। এটাই তোর শেষ সিদ্ধান্ত? হ্যাঁ। আহনাফ মাহমুদ আলবির দিকে তাকিয়ে বলেন, এবার কি বলবে? ওর সাথে আমি আলাদা করে কথা বলতে চাই। মায়ার রাগে কাট কাট গলার স্বর, আমি কারোর সাথে কোনো কথা বলতে চাই না। আলবি মায়ের রাগী চেহারা দিকে তাকিয়ে থাকে। এ তো রাগ। মায়া এখনো নিচের দিকে তাকিয়ে আছে। এ তো রাগ। মায়া এখনো নিচের দিকে তাকিয়ে আছে। একটাবার মুখ তুলে কারো দিকে তাকায়নি। ঐশী রহমান মায়ের দিকে তাকিয়ে বলেন, মায়া, এমন কথা বলছো কেন? আলবিকে প্লিজ আম্মু, আমি আর কোনো কথা শুনতে চাইছি না। এত বছরে মানুষের এত এত কথা শুনেছি যে এখন আর কারো কথা শুনতে ইচ্ছে করে না। এতগুলো বছর আমি সব কিছু মেনে নিয়েছি, কিন্তু এখন আর মানতে পারবো না। তোমার ছেলে যা করতে এতগুলো বছর পর বাড়ি ফিরেছে তা করতে বলো। ও তো তোমার সাথে সংসার করতে চাইছে মায়া। উনি সংসার করার জন্য দেশে আসেনি আম্মু। কিন্তু এখন উনি চাইলেও আমি চাই না। আমি মুক্তি চাই এই সম্পর্ক থেকে আর এমন জীবন থেকে। মেহবুবা মেহের বলেন, মায়া, বিয়েটা তো ছেলে খেলা না। একটা বার তো তোমরা সবাই তো আমাদের দুজনের সাথে ছেলে খেলাই খেলছিলে আম্মু। যেই বয়সে আমি হাফ প্যান্ট পরে খালি গায়ে দৌড়ে বেড়াতাম, সেই বয়সে তোমরা আমাকে এলোমেলোভাবে শাড়ি পরিয়ে একজনের সাথে বিয়ে দিয়ে দিলে। তখন আমি বুঝতাম না হাজব্যান্ড ওয়াইফ কাকে বলে। বিয়ে কি? বিয়ে হলো হাজব্যান্ডও হারিয়ে গেল। যেই ছেলেটার সাথে জোর করে বিয়ে দিলে সেই ছেলেটাকেও বোঝার চেষ্টা করনি তোমরা কেউ। সবে মাত্র এসএসসি পরীক্ষা দিয়েছিল। দাড়িগো ওঠেনি তখন। রাগে ক্ষোভে সেও বাড়ি ছেড়ে পরিবার ছেড়ে চলে গেল বহু দূরে। সে পরিবার হারিয়েছিল আর আমি আমার শৈশব কৈশোর ফিরিয়ে দিতে পারবে পেরিয়ে যাওয়া প্রায় 13টি বছর? মায়ার এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারল না। মায়ার চোখে চোখ রাখতেও পারে না কেউ। কিন্তু আলবি মায়ার চোখের দিকে তাকিয়ে আছে। মায়াও আলবির মুখের দিকে তাকিয়ে আছে। আলবির বিশ্বাস হচ্ছে না মায়া এতগুলো কথা বলল। এই মেয়ে তো এখন কথা বলতে শিখে গেছে। মায়া আলবির দিকে তাকিয়ে থেকেই বলে, তোমরা এতগুলো বছর যা যা বলছো সব শুনছি আমি। এখন আমি নিজের কথা শুনবো। আমি চাই না ওনার সাথে সংসার করতে। উনি আমাকে তালাক দেওয়ার জন্য এসেছে, ভালো কথা। তালাক দিয়ে দিক। এই সম্পর্ক থেকে মুক্তি হয়ে নিজের পছন্দের মেয়েকে বিয়ে করে সুখে সংসার করুক। আমাকে নিয়ে কারো ভাবতে হবে না। আমি নিজেকে নিয়ে ভাবতে পারি এখন। আলবি বসা থেকে উঠে দাঁড়ায়। এগিয়ে গিয়ে মায়ার এক হাত নিজের হাতের মুঠোয় পড়ে সিঁড়ির দিকে টেনে নিয়ে যেতে যেতে বলে, তোমার সাথে কথা আছে আমার, রুমে চলো। মায়া শক্ত হয়ে দাঁড়ায়। ঝাড়ি দিয়ে আলবির হাতের মুঠো থেকে নিজের হাত ছাড়িয়ে নেয়। আঙুল তুলে শাসিয়ে বলে, আপনি ছোবেন না আমায়। আপনার সাথে কোনো কথা নেই আমার। আর না আগে ছিল। নেক্সট টাইম আমাকে ছোঁয়ার চেষ্টা করবেন না আপনি। আলবি পুনরায় মায়ার হাত ধরতে গেলে মায়া হাত গুটিয়ে নেয়। আলবিকে পাশ কাটিয়ে দ্রুত পায়ে নিজের রুমের দিকে এগিয়ে যায় সিঁড়ি বেয়ে। পেছন পেছন আলবি নিজেও দ্রুত এগিয়ে যায় আর ডাকতে থাকে। মায়া রুমে ঢুকেই আলবির মুখের উপর ডোর লক করে দেয়। একটুর জন্য মায়াকে ধরতে পারল না। রুমেও ঢুকতে পারে নাই। রেগে ডোরের উপর হাত মুঠো করে পাঞ্চ মারে। জোরে শব্দ হয়। এত জোরে শব্দ হয় শুনে কেঁপে ওঠে মায়া। ডোরে করাঘাত করে বেশ কয়েকবার উচ্চস্বরে ডাকে, মায়ার নাম ধরে। মায়া টু শব্দ অবধি করে না। যে রুমের ভেতরে কেউ নেই। মায়া সারা শব্দ না পেয়ে বুঝতে পারে মায়া একটা কথাও বলবে না এখন। ভেতর থেকেও বের হবে না। এখন না বেরোলেও পরে তো বের হবেই। কতদিন রুমের ভেতরে থাকবে? রেগে ফোঁসফোঁস করতে করতে নিজের রুমের দিকে এগিয়ে যায়। রাগ হচ্ছে ভীষণ।